গুড আফটারনুন স্টুডেন্টস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। কি সবাই ভালো আছো তো? আচ্ছা, আমিও খুব ভালো আছি। আমি তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক মানুষ স্যার। আমি আজকে চলে এসেছি আবার আরো নতুন একটা অংশ নিয়ে আলোচনা করবার জন্য। তো আমরা বিগত বেশ কিছুদিন ধরে কয়েকটা ক্লাস ধরে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পর্কে কিন্তু আলোচনা করে চলেছি, এবং এই অধ্যায় আলোচনা করতে তোমাদের কেমন লাগছে বলো? আচ্ছা, খুব ভালো লাগছে শুনে, আমারও খুব ভালো লাগলো তোমাদের অধ্যায়টা ভালো লাগছে। দেখো, এই অধ্যায়ে কিন্তু আমরা অনেক নিত্য নতুন তথ্য সম্পর্কে জানতে পাচ্ছি। অধ্যায়টির নাম কি বলো? বাহ, খুব ভালো বলেছো, ভারতের সম্পদ। এই ভারতের সম্পদ, শুরু থেকে আমরা সম্পদ সম্পর্কে জানতে পেরেছি, সম্পদ কি জিনিস। এছাড়াও সম্পদের শ্রেণীবিভাগ, সম্পদের বন্টন। সম্পদের বন্টন বলতে বিভিন্ন রকম সম্পদ, আমরা কয়লা, খনিজ তেল, আকরিক লোহা, এই যে বিভিন্ন সম্পদগুলো খনিজ ভিত্তিক সম্পদ, এগুলো কোন রাজ্যে বা আমাদের দেশের কোথায় কতটা পরিমাণে পাওয়া যায়, কোন কোন জায়গায় পাওয়া যায়, সেগুলো সম্পর্কে জেনেছি। এইবার এই খনিজ আহ, অঞ্চল বা খনিজ যে বিভিন্ন ধাতু আমরা উত্তোলন করছি, খনিজ সম্পদ উত্তোলন করছি, সেই সম্পদকে কেন্দ্র করে আমরা আবার নির্দিষ্ট পরিমাণ, নির্দিষ্টভাবে যে জলশক্তি হতে পারে, তাপবিদ্যুৎ হতে পারে, বিভিন্ন রকম শক্তি আমরা পেয়ে থাকি। আমরা লাস্ট ক্লাসে তাপবিদ্যুৎ সম্পর্কে, অর্থাৎ তাপবিদ্যুৎ কি, কিভাবে তৈরি হয় এবং তাপবিদ্যুতের ব্যবহার, এইগুলো সম্পর্কে আমরা অল্প আলোচনা করেছিলাম। ঠিক আছে? এবং পূর্বের ক্লাসে তাপবিদ্যুতের সম্পূর্ণ অংশ আমরা সমাপ্ত করতে পারিনি। তাই আজকে আমরা আবার চলে এসেছি তাপবিদ্যুতের বাকি যে অংশ রয়েছে সেইগুলো সম্পর্কে আলোচনা করবার জন্য। তো চলো আমরা এবার পূর্বের দিনে যে ক্লাসে একটু আলোচনা করেছিলাম, আমি জাস্ট তোমাদের থেকে দু চারটে একটু প্রশ্ন জিজ্ঞাসা করে নেব। কি সবাই প্রস্তুত তো? আচ্ছা, খুব ভালো। দেখি কে কতখানি কত ভালোভাবে নিজেদের মতো করে উত্তর দিতে পারে। ঠিক আছে, চলো। আচ্ছা বলো তো, এই যে তাপবিদ্যুৎ, এই তাপবিদ্যুৎ কিভাবে তৈরি হচ্ছে বা কিভাবে পাচ্ছি আমরা? একদম ঠিক, যে জীবাশ্ম জ্বালানি, অর্থাৎ কয়লা, খনিজ তেল আর প্রাকৃতিক গ্যাস, এইগুলোকে পুড়িয়ে যে বিদ্যুৎ উৎপন্ন করা হয় তাকেই আমরা বলছি তাপবিদ্যুৎ। আচ্ছা, তাপবিদ্যুৎ কি ধরনের সম্পদ বলো তো? একদম ঠিক, এই তাপবিদ্যুৎ হচ্ছে গচ্ছিত, সীমিত, অপুনর্ভব এবং চিরাচরিত সম্পদ। কারণ এটা দীর্ঘদিন ধরে চলে আসছে। এই যে তাপবিদ্যুৎ যে সমস্ত উৎস থেকে আমরা পেয়ে থাকি, কি কি বললাম? জীবাশ্ম জ্বালানি, কয়লা, খনিজ তেল আর প্রাকৃতিক গ্যাস। প্রত্যেকটা সম্পদই কিন্তু আমাদের এই পরিবেশে নির্দিষ্ট পরিমাণে সঞ্চিত হয়ে রয়েছে। সেই জন্য এটা সঞ্চিত বা গচ্ছিত সম্পদ হিসাবে আমরা এগুলোকে মনে করছি। সেই জন্য এগুলো থেকেই যখন তাপবিদ্যুৎ উৎপন্ন হচ্ছে বা সৃষ্টি হচ্ছে, তো সেটাকে আমরা বলছি চিরাচরিত এবং গচ্ছিত সম্পদ। খুব ভালো বলেছো তোমরা। আচ্ছা, এই তাপবিদ্যুতের কয়েকটা ব্যবহার একটু বলো তো তোমরা, দেখি কে কে পারো। হ্যাঁ, আচ্ছা, আমাদের গৃহস্থালী কাজে, একদম ঠিক, গৃহস্থালীর কাজে প্রত্যেকটা যে ইলেকট্রনিক্স দ্রব্য আমরা ব্যবহার করে থাকি, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, এসি, এবং ঘরের আরো নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো হচ্ছে লাইট, ফ্যান থেকে শুরু করে মিক্সি গ্রাইন্ডার, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমরা এই বিদ্যুৎ ব্যবহার করে থাকি। খুব ভালো বলেছ। আচ্ছা, গৃহস্থালীর কাজে তো হলো, আর কোথায় কোথায় ব্যবহার করা হয়? বাহ, ভেরি গুড।
তোমরা যে স্কুলে পড়াশুনো করতে এসেছো, সেই স্কুলেও কিন্তু এই বিদ্যুতের ব্যবহার করা হয়ে থাকে, তাই না? এই বিদ্যুৎকে কাজে লাগিয়েই কিন্তু আমাদের এই ঘরে ফ্যান চলছে বা লাইট আমরা জ্বালাতে পেরেছি, তাই তো? এটা একটা জিনিস গেল। আর কোন কোন ক্ষেত্রে বিদ্যুতের ব্যবহার করা হয়ে থাকে? একদম ঠিক, হাসপাতালে, তারপরে হচ্ছে বিভিন্ন শিল্প কলকারখানায়। এই শিল্প কলকারখানায় কিন্তু সর্বাধিক বিদ্যুতের চাহিদা থাকে। যতটা না আমাদের গৃহস্থালির ক্ষেত্রে বিদ্যুতের চাহিদা থাকে, তার অনেক বেশি গুণ চাহিদা থাকে শিল্প ক্ষেত্রে। একদম ঠিক, কারণ শিল্প কাজে ভারতবর্ষে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা হয়, অর্থাৎ তাপবিদ্যুৎ উৎপাদন করা হয়, তার 50% কিন্তু এই শিল্পক্ষেত্রেই কাজে লাগানো হয়। কারণ শিল্পক্ষেত্রে বড় বড় যখন মোটর, বড় বড় মেশিন, বড় বড় যন্ত্রপাতি কাজ করবে বা কাজ করানো হয়, বিভিন্ন উৎপাদনমূলক কাজ হতে পারে, বা বড় বড় কলকারখানা হতে পারে, নিউজ প্রিন্টিং হতে পারে, এইসব জায়গাতে কিন্তু ব্যাপক পরিমাণ বিদ্যুতের প্রয়োজন হয়, তাই না? আচ্ছা আচ্ছা, পরিবহন ক্ষেত্রে কি বিদ্যুৎ প্রয়োজন হয়? তোমাদের কি মনে হয়? হয়। কি কি ক্ষেত্রে ব্যবহার হচ্ছে পরিবহন ক্ষেত্রে? ট্রাম। আচ্ছা, খুব ভালো বলেছো। ট্রাম, যেটা এখন সচরাচর দেখা যায় না, আমাদের কলকাতাতেই একমাত্র ছিল, কিন্তু সেটাও বিলুপ্ত হয়ে গেছে, মানে আর চালানো হচ্ছে না সরকারের তরফ থেকে। মেট্রো রেল, খুব ভালো বলেছে। মেট্রো রেল কিন্তু সম্পূর্ণভাবে বিদ্যুৎ নির্ভর। আচ্ছা, তোমাদের এই কথাটা কেন মনে আসছে না লোকাল ট্রেনের কথা, বা যে কোনো ট্রেন? এই লোকাল ট্রেন, আমরা যে একটা নির্দিষ্ট গন্তব্য থেকে আরো একটা গন্তব্যে যাচ্ছি, এই লোকাল ট্রেন কিন্তু সম্পূর্ণভাবে বিদ্যুৎ চালিত। এবং যে দূরপাল্লার ট্রেন, বেশিরভাগ ক্ষেত্রে যেখানে বিদ্যুতের লাইন পৌঁছে দেওয়া গেছে, বিদ্যুতের তার স্থাপন করা গেছে, সেখানেও কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে এই বিদ্যুৎ চালিত রেল ইঞ্জিন ব্যবহার করে ট্রেন চালানো হয়ে থাকে। তোমরা আশা করি খেয়াল করে দেখবে যে ডিজেল চালিত রেল ইঞ্জিন, বা আগে যে কয়লার দ্বারা বাষ্প চালিত যে রেল ইঞ্জিন, সেগুলো কিন্তু এখন তার নেই, মানে 1% বা 5% ব্যবহার কিন্তু আর ভারতবর্ষের রেলে নেই। ধীরে ধীরে যতটুকু খুব অল্প অল্প, একদম পুরো প্রত্যন্ত অঞ্চলে যেখানে এখনো বিদ্যুৎ লাইন স্থাপন করা সম্ভব হয়নি, কিছু কিছু জায়গায় দেখা যেতে পারে, কিন্তু 95% অঞ্চলে কিন্তু বিদ্যুৎবাহী তার বা বিদ্যুতের সাহায্যেই ট্রেন চালানো যাচ্ছে বা ট্রেন চালানো হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, তোমরা খুব ভালো বলেছো। এছাড়াও কৃষিক্ষেত্রে কিছু কিছু বিদ্যুৎ ব্যবহার করা হয়ে থাকে। কৃষিক্ষেত্রে বিভিন্ন বড় বড় যন্ত্রপাতি বা পাম্পের সাহায্যে যখন জল তোলা হয়, তখন কিছু পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করা হয়ে থাকে। তো ঠিক আছে, তোমরা খুব ভালোভাবে রেসপন্স করেছো, খুব সুন্দরভাবে উত্তর দিয়েছো। আমি চাই তোমরা এইরকম ভাবেই প্রত্যেকটা ক্লাসে সঠিক উত্তর দিয়ে তোমরা তোমাদের নিজেদের যে প্রস্তুতিটা আছে সেটা আমাকে একটু দেখাবে বা বলবে, এবং তোমাদের যদি কোথাও অসুবিধা হয় সেটাও কিন্তু আমাকে বলতে পারো। ঠিক আছে? তাহলে আজকে আমরা পরবর্তী অংশ সম্পর্কে একটু আলোচনা করি। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে সপ্তম অধ্যায়, ভারতের সম্পদ, তার থেকে তাপবিদ্যুৎ, তার দ্বিতীয় পাঠ সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করছি। ঠিক আছে? এই পার্ট 2 আমরা আলোচনা করছি, কারণ প্রথম পাঠে আমরা তাপবিদ্যুতের কি ধরনের সম্পদ এবং তার ব্যবহার, সুবিধা অসুবিধা সম্পর্কে জেনেছি। আজকে আমরা এই তাপবিদ্যুতেরই মূলত কোন কোন জায়গায় কিভাবে উৎপাদন করা হয় এবং কোথায় কোথায় বন্টন হয়ে রয়েছে, সেইগুলো আমরা জানব। তো তাপবিদ্যুতের মূল উৎসগুলো কি কি? প্রথমে জীবাশ্ম জ্বালানি হিসাবে আমরা এই খনিজ তেল, কয়লা,
ন্যাচারাল গ্যাস আর প্রাকৃতিক গ্যাস আর নিউক্লিয়ার পারমাণবিক ক্ষেত্র এর কথা আমরা বলবো। এগুলো হচ্ছে প্রধান উৎস। ঠিক আছে, তো দেখি ভারতবর্ষে কতটা বা কিভাবে এই তাপবিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে। ঠিক আছে, তো এইটুকু আমরা জেনেছি যে ভারতবর্ষে তাপবিদ্যুৎ যে তাপবিদ্যুৎ উৎপাদন করা হয় তার কিন্তু ৬৭% হলো তাপবিদ্যুৎ। অর্থাৎ মোট যে বিদ্যুৎ, তার মানে আর কি কি বিদ্যুৎ হয় বলতো? একদম ঠিক, সৌরচালিত বিদ্যুৎ হতে পারে, জলবিদ্যুৎ হতে পারে, হাওয়া চালিত বিদ্যুৎ হতে পারে, বা ভূগর্ভস্থ বিদ্যুৎ হতে পারে। এইরকম যে বিভিন্ন ক্ষেত্র রয়েছে তার থেকে সর্বাধিক ব্যবহৃত বিদ্যুৎ সেটা হচ্ছে এই তাপবিদ্যুৎ। কত শতাংশ? ৬৭% হচ্ছে তাপবিদ্যুৎ। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখো ১৯৫০ সাল অর্থাৎ স্বাধীনতার পরের থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতে তাপবিদ্যুতের উৎপাদন ১৮০ গুণ বৃদ্ধি পেয়ে ১২২৮ টেরাওয়াট হয়েছে। তার মানে এই যে মেগাওয়াট থেকে ধীরে ধীরে বৃদ্ধি পেতে পেতে এই ১২২৮ টেরাওয়াট হয়েছে। এবং ২০১৭-তে ভারত তাপবিদ্যুৎ উৎপাদনে চীন এবং যুক্তরাষ্ট্রের পর তৃতীয় স্থান অধিকার করে। তার মানে সারা বিশ্বে যে পরিমাণ তাপবিদ্যুৎ উৎপাদন করা হয়, ভারতবর্ষ এই বিশ্বের মধ্যে তৃতীয় স্থান অধিকার করে। কত পার্সেন্ট বিদ্যুৎ উৎপাদন করে? সারা বিশ্বের নিরিখে দেখলে 7.4% বিদ্যুৎ এই ভারতবর্ষ কিন্তু উৎপাদন করে থাকে। ভারত যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করে থাকে, সরকারি ক্ষেত্র হোক বা বেসরকারি ক্ষেত্র, এর অনেক বিদ্যুৎ কিন্তু ভারতবর্ষ তার যে প্রতিবেশী রাষ্ট্রগুলি রয়েছে, বাংলাদেশ, নেপাল, ভুটান, পাকিস্তান, এই সমস্ত দেশে কিন্তু ভারত বিদ্যুৎ সরবরাহ করে থাকে। ঠিক আছে, তাহলে বিদ্যুৎ উৎপাদনে সর্বপ্রথম বা সর্বাধিক উৎপাদিত দেশের নাম কি? চীন। দ্বিতীয় হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র। ঠিক আছে, আচ্ছা, এছাড়াও বলা হচ্ছে কয়লার প্রাচুর্যের জন্য পূর্ব ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো বিকশিত হয়েছে। এটা একদম ঠিক, যে পূর্ব ভারত অর্থাৎ আমরা যে অংশে বসবাস করি, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং আসাম, এই যে 7 সিস্টার রয়েছে, এইগুলো মূলত পূর্ব ভারত বলা হয়ে থাকে। এই পূর্ব ভারতের এই অংশে কিন্তু যথেষ্ট বেশি পরিমাণে কয়লা খনি লক্ষ্য করা যায়। মানে সারা ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে এই অংশে সর্বাধিক বেশি কয়লা পাওয়া যায়। তো কয়লাকে কেন্দ্র করে সেই জন্য এই অঞ্চলে অনেক বেশি সংখ্যক তাপবিদ্যুৎ কেন্দ্র কিন্তু গড়ে উঠতে দেখা গেছে বা গড়ে উঠেছে। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো আরো একটা পরিসংখ্যান, সেটা কি বলা হচ্ছে? ২০১৪ সাল পর্যন্ত ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা ছিল ২৬৭টি। কটা বললাম? 267, যার মধ্যে 200টি হচ্ছে কয়লা ভিত্তিক। তার মানে ভারতবর্ষে যে পরিমাণ তাপবিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে তার মধ্যে কয়লার গুরুত্ব আবার সর্বাধিক, কারণ কয়লার সাহায্যে সর্বাধিক তাপবিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে। 44টি হচ্ছে গ্যাস ভিত্তিক, 44টি গ্যাস ভিত্তিক, গ্যাসের দ্বারা বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে 44টি কেন্দ্র থেকে। আর 23টি হচ্ছে ডিজেল ভিত্তিক। ঠিক আছে, 23টি ডিজেল ভিত্তিক, অর্থাৎ 23টি ডিজেল দ্বারা চালিত তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে ভারতবর্ষে। ঠিক আছে, আর যেখানে আরো একটা কথা জানিয়ে দিই তোমাদের, যে ভারতবর্ষের মধ্যে অন্ধ্রপ্রদেশে সব থেকে বেশি বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে। সর্বাধিক তাপবিদ্যুৎ যদি উৎপাদন করা হয় সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে
এখানে সর্বাধিক তাপবিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে। ঠিক আছে। আচ্ছা দেখো, আমি পূর্বের ক্লাসে এনটিপিসি সম্পর্কে তোমাদের একটুখানি আমি বলেছিলাম। এই এনটিপিসি হচ্ছে একটা রাষ্ট্রায়ত্ত সংস্থা। ঠিক আছে। তো এর পুরো কথা কি? ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড। এনার কাজ কি? এদের কাজ এই হচ্ছে এনটিপিসির লোগো। দেখো এদের মানে এদের অধীনে বা এদের চালিত পরিচালনায় এই তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে। এটা হচ্ছে ভারতবর্ষের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত তাপবিদ্যুৎ উৎপাদক সংস্থা। ঠিক আছে। ভারতবর্ষের মধ্যে সর্বাধিক, সব থেকে বড়, যদি বেশি পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে যে সংস্থাগুলি রয়েছে, তার মধ্যে এনটিপিসি হচ্ছে সর্বাধিক এবং সর্ববৃহত্তম রাষ্ট্রায়ত্ত সংস্থা। এটি 1975 সালে স্থাপিত করা হয়। কবে? 1975 সালে। এর সদর দপ্তর কোথায়? নিউ দিল্লি। 2012 পর্যন্ত এই সংস্থাটি একক এবং যৌথভাবে 30টি অতিকায় তাপবিদ্যুৎ কেন্দ্র, তার মানে খুব বৃহৎ, বড় বড়, যেখানে হয়তো অনেকগুলি ইউনিট রয়েছে এবং এক একটা কেন্দ্রের উৎপাদন ক্ষমতা দেখা গেলো 800 মেগাওয়াট, 1600 মেগাওয়াট, 2000 বা 3000 মেগাওয়াটও হতে পারে। অতিকায় বৃহৎ তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে এই এনটিপিসি। এবং দেশের মোট যে বিদ্যুৎ, তার 27% কিন্তু উৎপাদন করে এই এনটিপিসি। তারা কারা? ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড। কবে স্থাপিত হয়েছে? 1975 সালে। সদর দপ্তর কোথায়? নতুন দিল্লিতে। ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা ভারতবর্ষের যে বিভিন্ন জায়গায় তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, তাপবিদ্যুৎ কেন্দ্রের বন্টন সম্পর্কে আমরা একটু আলোচনা করব। ঠিক আছে। তো সেগুলো ঠিক কি কি? তো ভারতবর্ষের এই তাপবিদ্যুৎ কেন্দ্রের বন্টনকে আমরা শুরুতেই পৃথক 4টি অঞ্চলে ভাগ করে নেব। কি কি অঞ্চল সেগুলো? উত্তরাঞ্চল, অর্থাৎ উত্তর প্রান্তের রাজ্যগুলোকে নিয়ে উত্তরাঞ্চল। তারপরে রয়েছে দক্ষিণাঞ্চল, পশ্চিম দিকের পশ্চিমাঞ্চল, পূর্ব দিকের পূর্বাঞ্চল। এইরকম ভাবে 4টি অঞ্চলে ভাগ করে নেওয়া হয়েছে। ঠিক আছে। তো এখানে দেখো, আমরা শুরুতেই উত্তরাঞ্চল সম্পর্কে আলোচনা করে নেব। তাই উত্তরাঞ্চলের এখানে 3টি ভাবে বা 3টি ক্ষেত্রে থেকে, উৎস থেকে তাপবিদ্যুৎ উৎপাদন করা হয়। কি কি বলতো? একদম ঠিক কয়লা ভিত্তিক, গ্যাস ভিত্তিক আর ডিজেল ভিত্তিক। তো যদি কয়লা ভিত্তিক আমরা এই তাপবিদ্যুৎ কেন্দ্রর কথা বলি, তো সর্বাধিক হচ্ছে 28টি কেন্দ্র রয়েছে এই উত্তরাঞ্চলে। এই 28টি কেন্দ্র, মোট ইউনিট রয়েছে 104টি ইউনিট রয়েছে। ঠিক আছে। কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে? 21,882 মেগাওয়াট। অর্থাৎ 28টা কয়লা ভিত্তিক তাপ উৎপাদন বিদ্যুৎ কেন্দ্র 21,882 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে। গ্যাস ভিত্তিক 10টি কেন্দ্র রয়েছে, 45টি ইউনিট রয়েছে। কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে? 3,531। ডিজেল ভিত্তিক 6টি কেন্দ্র রয়েছে, ইউনিট হচ্ছে 8টি। কত বিদ্যুৎ উৎপাদন করে? মাত্র 13 মেগাওয়াট। ঠিক আছে। আচ্ছা, শুরুতে উত্তরাঞ্চলের দিল্লি রাজ্য সম্পর্কে আমরা জানব। এই হচ্ছে দিল্লির রাজঘাট, বদরপুর, এই যে দুটি কেন্দ্র, এই দুটি কেন্দ্র হচ্ছে কয়লা ভিত্তিক কেন্দ্র, মানে কয়লাকে কেন্দ্র করে এখানে তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে। ঠিক আছে। এটা হচ্ছে দিল্লির কোন দুটি অঞ্চল বললাম? রাজঘাট আর বদরপুর। আর প্রগতি, এটা হচ্ছে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। আচ্ছা, হরিয়ানার পানিপথ, ফরিদাবাদ,
খেদার এগুলো হচ্ছে কয়লাকে কেন্দ্র করে বিদ্যুৎ উৎপাদন হয়। আর ফরিদাবাদেও আর আম্বালাতে এখানে ডিজেল ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়ে উঠতে দেখা গেছে। ঠিক আছে, তাই দিল্লি হলো, হরিয়ানা হলো, এবার পাঞ্জাব। পাঞ্জাবের ভাতিন্দা, লেরা মহব্বত এবং ঘানাউলি প্রত্যেকটি কেন্দ্রই হচ্ছে কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। ঠিক আছে, রাজস্থান, রাজস্থানের সুরতগড়, কোটা, বারসিংসার, বারমের, গুরহা, গিরাল, ছাবড়া প্রত্যেকটি হচ্ছে কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। আর গ্যাস ভিত্তিক উৎপাদন কেন্দ্র কোনগুলো রয়েছে? রামগড়, ধোলপুর আর অন্ত, এগুলো হচ্ছে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। ঠিক আছে, আচ্ছা উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশের কোন কোন কেন্দ্র রয়েছে? ওরবা, আনপাড়া, পাঙ্কি, পরিচা, হরদুয়ারগঞ্জ, সিংরাউলি, রিহান্দ, মুচুহার, বিদ্যুৎনগর, রোসা, এগুলো হচ্ছে কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। অনেকগুলো কেন্দ্র রয়েছে এবং যেহেতু অনেক বড় একটি রাজ্য তাই অনেকগুলো কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে। ডিজেল ভিত্তিক আউরিয়া, বিদ্যুৎনগর আর দাদরি, এই তিনটি কেন্দ্র গড়ে উঠেছে। জম্মু কাশ্মীর, পাম্পোর কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। আর ডিজেল ভিত্তিক বার্মিনা, কামা, লে, উচ্চ সিন্ধ, এগুলো হচ্ছে ডিজেল ভিত্তিক জম্মু কাশ্মীরের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। হিমাচল প্রদেশ, কেইলং, এটা হচ্ছে ডিজেল ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হচ্ছে হিমাচল প্রদেশের কেইলং। তাহলে এই যে আমরা যে রাজ্যগুলোর আলোচনা করলাম প্রত্যেকটি কোন অঞ্চলে? উত্তরাঞ্চলের রাজ্য। কি কি রাজ্য সম্পর্কে আমরা জানলাম? দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, উত্তরপ্রদেশ, জম্মু কাশ্মীর আর হিমাচল প্রদেশ, তাই তো? আচ্ছা, উত্তরাঞ্চলের পরবর্তী যে অঞ্চল সম্পর্কে আমরা আলোচনা করব সেটা হচ্ছে পশ্চিমাঞ্চল। এই পশ্চিমাঞ্চলে কোনো ডিজেল ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠেনি। তাহলে পশ্চিমাঞ্চল বলতে ভারতবর্ষের পশ্চিম দিকের যে রাজ্যগুলি রয়েছে সেগুলোই হচ্ছে পশ্চিমাঞ্চল। তো এখানে কয়লা ভিত্তিক 32টি তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে। কটা? 32টি তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে। 32টি তাপবিদ্যুৎ কেন্দ্রে ইউনিট রয়েছে 135টি ইউনিট। আর এখানে কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়? 29,448 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন এখানে করা হয়ে থাকে। গ্যাস ভিত্তিক এই পশ্চিমাঞ্চলে 15টি কেন্দ্র রয়েছে যেখানে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে। 15টি কেন্দ্রে 56টি ইউনিট রয়েছে আর মেগাওয়াট 5,893 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে। ঠিক আছে, এই পশ্চিমাঞ্চলে তাহলে পশ্চিমাঞ্চলের কোন কোন রাজ্য আমরা জানতে পারবো? একদম ঠিক বলেছে, গুজরাট। প্রথম রাজ্য হচ্ছে গুজরাট। তো গুজরাটের কয়লা ভিত্তিক কেন্দ্র কিন্তু বেশ অনেকগুলো কেন্দ্রই রয়েছে যেখানে বড় বড় তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে। কেন্দ্রের নামগুলো একটু শোনো। উকাই, গান্ধীনগর, সবরমতী, জামনগর, ওয়ানাকাবরি, সিক্কা, ধুবরান, কচ, সুরাট, আক্রিমিতা, মুদ্রা। অর্থাৎ এবং এর মধ্যে মুদ্রা যে তাপবিদ্যুৎ কেন্দ্র সেখানেই 4,620 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়। আর রয়েছে ধুবরান, উতরান, ভাদোদরা, এগুলো সবই হচ্ছে কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র।
ডিজেল ভিত্তিক একটাই কেন্দ্র রয়েছে, তার নাম হচ্ছে কাওয়াস, ডিজেল ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। আর আমেদাবাদ, সুরাট, হাজিরা, পাবুথান এসবই হচ্ছে তোমার গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। তাহলে দেখো গুজরাটের কিন্তু অনেকগুলো তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, সেটা 3টি কেন্দ্রই লক্ষ্য করা যাচ্ছে না, 3টি ভাবেই যে। আচ্ছা, গুজরাটের পরে হচ্ছে মধ্যপ্রদেশ। এই মধ্যপ্রদেশের সাতপুরা, বীরসিংহপুর, বিন্ধ্যাচল, যার বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হচ্ছে 4760 মেগাওয়াট। এই বিন্ধ্যাচল কিন্তু ভারতবর্ষের বৃহত্তম কয়লা ভিত্তিক তাপ উৎপাদন কেন্দ্র। সর্বাধিক মেগাওয়াট অর্থাৎ 4760 মেগাওয়াট একটা বিদ্যুৎ কেন্দ্র থেকেই কিন্তু বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে। এছাড়াও রয়েছে অমরকন্টক। এই মধ্যপ্রদেশের প্রত্যেকটি বিদ্যুৎ কেন্দ্রই হচ্ছে কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। ছত্তিশগড়ের কোরবা, সিপত, ভিলাই, তামনার, পাথাদি প্রত্যেকটি অঞ্চল বিদ্যুৎ কেন্দ্র কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। তাহলে গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, এর পরে হচ্ছে মহারাষ্ট্র। মহারাষ্ট্র একটা খুব উল্লেখযোগ্য রাজ্য। তো এখানে কোন কোন জায়গায় কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়ে উঠেছে দেখি আমরা। ট্রম্বে, দাহানু, ওয়ার্ধা, কোরাদি, ভুসওয়াল, পরশ, পার্লি, খাপেরখেদা, অমরাবতী, চন্দ্রপুর এগুলো কিন্তু এই মহারাষ্ট্রের কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। আর রয়েছে উরান, ট্রম্বে এগুলো গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। গোয়ার একটি কেন্দ্র গ্যাস ভিত্তিক, জোয়ারিনগর। এইখানটা এই গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে জোয়ারিনগর। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কটা অঞ্চল আলোচনা করলাম? উত্তরাঞ্চল আর পশ্চিমাঞ্চল। এবার আমরা আলোচনা করব দক্ষিণ অঞ্চল সম্পর্কে। তো দক্ষিণ অঞ্চলে কয়লা ভিত্তিক কটি কেন্দ্র রয়েছে? 20টি কেন্দ্র রয়েছে। এই 20টি কেন্দ্রে 83টি ইউনিট রয়েছে, যার বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হচ্ছে 17,373 মেগাওয়াট। ঠিক আছে। গ্যাস ভিত্তিক 18টি কেন্দ্র, ইউনিট সংখ্যা হচ্ছে 47টি, বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হচ্ছে 4058 মেগাওয়াট। ঠিক আছে। ডিজেল ভিত্তিক 4টি কেন্দ্র রয়েছে, 19টি ইউনিট, এবং বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হচ্ছে মাত্র 0.363 মেগাওয়াট, অর্থাৎ খুব কম। ডিজেল ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র খুব কম। দক্ষিণাঞ্চলের কোন কোন কেন্দ্র? অন্ধ্রপ্রদেশের রামগুন্ডাম, কোঠাগুডাম, ইব্রাহিপত্তনম, রায়ালসীমা, কাকাটিয়া, সিমহাদ্রি, জ্যোতিনগর প্রত্যেকটি কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। আর বাদবাকি যেগুলো রয়েছে জেগুরোপাদু, কুসালভা, পেড্ডাপুরম, লানকো, ভেমাগিরি, সামারলাকোটা প্রত্যেকটি হচ্ছে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। কর্ণাটকের রায়চুর, বিজয়নগর, বেল্লারি, উদুপ্পি এগুলো কয়লা ভিত্তিক উৎপাদন কেন্দ্র। আর এলাহাঙ্কা 856 মেগাওয়াট, এটা হচ্ছে ডিজেল ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। ঠিক আছে। তামিলনাড়ুর আথিপাটু, এন্নোর, মেজুর, তুতিকোরিন, নিভেলি প্রত্যেকটি হচ্ছে কয়লা ভিত্তিক কেন্দ্র। আর ডিজেল ভিত্তিক হচ্ছে চেন্নাইতে রয়েছে একটা কোটালাম, ভালাথুর, আবান এগুলো ডিজেল ভিত্তিক কেন্দ্র। বাসবি হচ্ছে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। কেরলের কায়ামকুলাম, ব্রহ্মপুরম, কোঝিকোড প্রত্যেকটি ডিজেল ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। কোচি হচ্ছে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। তবে এখানে কোনো কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠেনি কেরালাতে। আর গোয়া হচ্ছে কারাইকাল
গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। হ্যাঁ, পুদুচেরির কারাইকাল এটা হচ্ছে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। ঠিক আছে, তাহলে তিনটে অঞ্চল সম্পর্কে আমরা আলোচনা করলাম। এবার লাস্ট আমরা আলোচনা করব পূর্বাঞ্চল সম্পর্কে, অর্থাৎ আমরা যে প্রান্তে বসবাস করি সেটি সম্পর্কে আমরা আলোচনা করব। এখানটাতে শুধুমাত্র কয়লাকে কেন্দ্র করেই কিন্তু যাবতীয় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়ে উঠেছে। যেগুলো রয়েছে ডিজেল ভিত্তিক বা গ্যাস ভিত্তিক, খুব কম এবং অল্প পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে। সেই জন্য এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য বা উল্লেখ করার মতো নয়। শুধুমাত্র কয়লা ভিত্তিক বলা হয়েছে 22টি কেন্দ্র। এই 22টি কেন্দ্রের 104খানা ইউনিট রয়েছে, যার উৎপাদন ক্ষমতা 19,015 মেগাওয়াট। কোন কোন রাজ্য পড়ছে পূর্বাঞ্চলে? বিহার প্রথমে। বিহারের কাহালগাঁও, বারাউনি, মুজফ্ফরপুর এগুলো প্রত্যেকটি হচ্ছে কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। ঝাড়খণ্ডের পাত্রাতু, তেনুঘাট, বোকারো, চন্দ্রপুরা, জোজোবেরা প্রত্যেকটা হচ্ছে কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। বিহার ঝাড়খণ্ড পরপর রাজ্য। আর এই পূর্বাঞ্চলের পশ্চিমবঙ্গ সব থেকে উল্লেখযোগ্য একটি রাজ্য। এখানে কোলাঘাট, এই কোলাঘাট হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। ঠিক আছে, কোলাঘাট ছাড়াও সাঁওতালডিহি রয়েছে, বক্রেশ্বর রয়েছে, ব্যান্ডেল, সাগরদিঘি, দুর্গাপুর, ফারাক্কা, মেজিয়া, বজবজ, টিটাগড় প্রত্যেকটাই হচ্ছে বৃহৎ বৃহৎ কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। আর কালিম্পং, লেবং, শিলিগুড়ি, বালুরঘাট এবং দীঘাতে মাঝারি মানের বা একটু ক্ষুদ্র ধরনের ডিজেল ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র এখানে গড়ে তোলা হয়েছে। আর কসবা, হলদিয়া এবং শিলিগুড়িতে গ্যাস ভিত্তিক কিছু কিছু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়ে তোলা হয়েছে। ঠিক আছে, অসম রাজ্যের নামরূপ, লাপোয়া গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। আর সিকিম, যেটা পশ্চিমবঙ্গের একদম উত্তর প্রান্তে রয়েছে, গ্যাংটক, রানীপোল প্রত্যেকটাই হচ্ছে ডিজেলকে কেন্দ্র করে এখানে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়ে উঠেছে। ঠিক আছে, তো এইখানটাতে আরেকটু বলি, অন্ধ্রপ্রদেশের সামারলাকোটা এবং কর্ণাটকের এলাহাঙ্কা এগুলো হচ্ছে ভারতের বৃহত্তম গ্যাস ভিত্তিক ও তেল ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। তার মানে হচ্ছে অন্ধ্রপ্রদেশের সামারলাকোটা হচ্ছে বৃহত্তম গ্যাস ভিত্তিক, আর কর্ণাটকের এলাহাঙ্কা হচ্ছে বৃহত্তম তেল ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। এগুলো শর্ট প্রশ্নের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ, তোমাদেরকে কিন্তু খুব ভালোভাবে এগুলো মনে রাখতে হবে। আচ্ছা, পশ্চিমবঙ্গের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম কি? কোলাঘাট। খুব ভালো বলেছো। এবার আমরা লাস্ট অংশে চলে এসেছি। আচ্ছা, এবার যেটা আমরা জানবো সেটা হচ্ছে পূর্ব ভারতে তাপবিদ্যুৎ শক্তি লাভ করেছে কেন, কোন কোন কারণকে কেন্দ্র করে এখানে তাপবিদ্যুৎ শক্তি অন্যান্য অঞ্চল অপেক্ষা গড়ে উঠেছে। দেখো, অন্যান্য অঞ্চলেও কিন্তু প্রচুর পরিমাণে তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে, কিন্তু পূর্ব ভারতেই প্রথম তাপবিদ্যুৎ শক্তি গড়ে উঠেছিল এবং সবচেয়ে বেশি পরিমাণে এখানে কেন্দ্র গড়ে উঠেছে। ঠিক আছে, তো ভারতের পূর্বাংশ অর্থাৎ মূলত পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা এবং আসাম, এদেরকে কেন্দ্র করে, রাজ্যগুলোকে কেন্দ্র করে অসংখ্য তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে এই অঞ্চলে। এর প্রধান কারণগুলি কি কি? প্রথমত হচ্ছে কয়লার প্রাচুর্য। এই অঞ্চলে যে ছোটনাগপুর মালভূমি রয়েছে, ছোটনাগপুর মালভূমির দামোদর, মহানদী এবং ব্রাহ্মণী উপত্যকায় দেশের 90% উৎকৃষ্ট গন্ডোয়ানা কয়লা পাওয়া যায়। এই গন্ডোয়ানা কয়লাকে কেন্দ্র করে কিন্তু অনেকগুলি তাপবিদ্যুৎ কেন্দ্র এখানে গড়ে উঠেছে। সেজন্য একটা অন্যতম কেন্দ্র হচ্ছে এই পূর্ব ভারত। তাহলে কোন কোন নদীতে পাওয়া যাচ্ছে? মহানদী, দামোদর আর ব্রাহ্মণী উপত্যকায়
90% উৎকৃষ্ট শ্রেণীর গন্ডোয়ানা যুগের কয়লা। ঠিক আছে। আচ্ছা, উন্নত পরিবহন, শুধু কয়লা তো পেলে হবে না, সেই কয়লাকে খনিজ অঞ্চল থেকে তাপবিদ্যুৎ কেন্দ্র যেখানে স্থাপন করা হবে সেই পর্যন্ত পরিবহন ব্যবস্থা ভালো থাকতে হবে। তবেই, যদি কয়লার যোগান না থাকে তাহলে কি তাপবিদ্যুৎ কেন্দ্র সঠিক পরিমাণে বা ভালোভাবে কি চলতে পারবে? পারবে না। তো এই পূর্ব দিকের জালের মতো করে তোমার রেলপথ, সড়ক পথ প্রত্যেকটা ক্ষেত্র খুব যথেষ্টভাবে উন্নত, এবং এখানে অনেকগুলো রেলের যে অঞ্চল, জোন, পূর্ব, দক্ষিণ পূর্ব, পূর্ব উপকূলীয়, পূর্ব মধ্য এবং দক্ষিণ পূর্ব মধ্য রেলপথ দ্বারা এখানটাতে যেমন কয়লাও আমরা পাচ্ছি, তার সাথে সাথে এই পরিবহন যথেষ্ট সুবিধা রয়েছে। ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে শক্তির অধিক চাহিদা। তো এই অঞ্চলটা যেহেতু অনেকগুলো নদী রয়েছে এবং নদী সংলগ্ন অঞ্চলে সমতল ভূমি রয়েছে, তার জন্য কিন্তু এখানে ঘন জনবসতি লক্ষ্য করা যায় এবং বড় বড় শিল্পাঞ্চল কিন্তু এই অঞ্চলেও গড়ে উঠেছে। তোমাদের হয়তো মনে থাকবে বিশ্বের প্রথম কাগজ কলকারখানা এখানে গড়ে উঠেছে, কাপড় কলকারখানা এখানে গড়ে উঠেছে এই অঞ্চলে, পূর্বাঞ্চলে। তো এখানে স্বাভাবিকভাবেই শিল্পাঞ্চলের জন্য যথেষ্ট কিন্তু বিদ্যুতের চাহিদা রয়েছে। হুগলি শিল্পাঞ্চল, হলদিয়া শিল্পাঞ্চল, ছোটনাগপুর, দুর্গাপুর আসানসোল শিল্পাঞ্চল ঘনবসতির জন্য এবং বড় বড় শিল্পাঞ্চলের জন্য বিদ্যুতের যথেষ্ট চাহিদা লক্ষ্য করা যায়। অন্যান্য শক্তির অভাব, অবশ্যই এখানে তাপবিদ্যুৎ ছাড়া অন্যান্য যে বিদ্যুৎ শক্তি রয়েছে, জলবিদ্যুৎ বা আণবিক বিদ্যুৎ বা গ্যাস বিদ্যুৎ, এগুলোর অভাব রয়েছে বলেই কিন্তু তাপবিদ্যুতের উপরে মানুষের চাহিদা সর্বাধিক রয়েছে। সেই জন্য তাপবিদ্যুৎ মানুষ এখান থেকে সহজেই গড়ে তুলতে পেরেছে। শ্রমিকের প্রাচুর্য, দেখো সবকিছু থাকলেই কিন্তু সেখানে যথেষ্টভাবে যদি পরিকাঠামো নির্মাণ না করা যায়, ইনফ্রাস্ট্রাকচার না গড়ে তোলা যায়, তাহলে কিন্তু এই তাপবিদ্যুৎ কোনোভাবে গড়ে উঠবে না। তার জন্য কিসের প্রয়োজন হবে? উল্লেখযোগ্য দক্ষ পরিশ্রমী শ্রমিকের প্রয়োজন, যারা খুব সুদক্ষ হাতে এবং নিপুণভাবে সেই পরিকাঠামো কেন্দ্র যেমন গড়ে তুলবে এবং সেগুলোকে রক্ষণাবেক্ষণ করতে পারবে। তার জন্য এখানে কিন্তু সুলভ এবং দক্ষ শ্রমিক অর্থাৎ ইঞ্জিনিয়ার এবং শ্রমিকের অভাব এখানে হয় না। এই নির্দিষ্ট কারণগুলো, কি কি কারণে আলোচনা করলাম আমরা? কয়লার প্রাচুর্য, উন্নত পরিবহন ব্যবস্থা, শক্তির অধিক চাহিদা, অন্যান্য শক্তির অভাব, আর লাস্ট রয়েছে শ্রমিকের প্রাচুর্য। সবকিছুকে নির্ভর করে কিন্তু এই পূর্ব ভারতে তাপবিদ্যুৎ শক্তি যথেষ্ট উন্নতি লাভ করতে পেরেছে। বোঝা গেল? এই প্রশ্নটা কিন্তু খুব ভালোভাবে তোমাদেরকে মনে রাখতে হবে। সবাই বুঝতে পেরেছো আশা করি। আচ্ছা, আর একটা শর্ট প্রশ্ন বলি, তাপবিদ্যুৎ উৎপাদনে বিশ্বে কোন দেশ প্রথম স্থান অধিকার করেছে? আগে কিন্তু একবার বলেছি আমি। ভেরি গুড, চীন হচ্ছে প্রথম স্থান অধিকার করেছে, আর আমাদের ভারতবর্ষ তৃতীয় স্থান অধিকারী দেশ। ভেরি গুড। তাই এতক্ষণে আমরা যেটুকু অংশ আলোচনা করলাম তাপবিদ্যুতের, তো তাপবিদ্যুৎ অংশ আমরা এখানে সমাপ্ত করতে পেরেছি। পরবর্তী ক্লাসে আবার নতুন কোনো শক্তি সম্পর্কে আলোচনা করব। এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি, তোমরা এই প্রশ্নগুলোকে সামনে রেখে বাড়ি থেকে একটু পাঠ্যপুস্তক থেকে খুব ভালোভাবে উত্তরগুলো দেখে আসবে। তাহলে পরবর্তী ক্লাসে আমি তোমাদের শুরুতেই উত্তরগুলো একটু জেনে নেব, দেখব তোমরা কে কতখানি কত ভালোভাবে উত্তর তৈরি করতে পারছো। ঠিক আছে? আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে আবার পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব, আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।